যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত ডিগ্রি সি টু দি পাওয়ার -1, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এত। এই মানটি দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত 12 × 10⁻⁶ ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এই মান ফারেনহাইট স্কেলে কত? কারণ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা তো আলাদা, সেক্ষেত্রে এই মান ফারেনহাইট স্কেলে কত খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সি টু দি পাওয়ার -1, এই মান ফারেনহাইট স্কেলে কত? তাহলে আমাদের এখানে চেঞ্জ করে নিতে হবে। খেয়াল করো উত্তরটা, আলফা এখানে দেওয়া আছে 12 × 10⁻⁶ ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে -1 থাকলে ভাগ -1 থাকলে নিচেই চলে আসে, আমরা সূচকের অঙ্ক শিখেছি ক্লাস 9-এ, 10⁻⁶ বাই 1 ডিগ্রি সি। ডিগ্রি সি মিন্স 1 ডিগ্রি সি। উপর নিচে একক দৈর্ঘ্যের একক কেটে যাবে, নিচে শুধু তাপমাত্রার একক থাকবে, এটা আমরা শিখলাম। তাহলে এইখানে তাপমাত্রা এটা কি সূত্রকে সব সময় মাথায় রাখতে হবে, ডেল্টা এল সমান এল আলফা ডেল্টা টি। তাহলে আলফা সমান কি? আলফা সমান ডেল্টা এল বাই এল ইন্টু ডেল্টা টি, এল ইন্টু ডেল্টা টি। এই যে 1 ডিগ্রি সেলসিয়াস এটা কি? এটা তাপমাত্রার পরিবর্তন। মাইন্ডেড, এটাকে মনে রাখতেই হবে, তাপমাত্রার পরিবর্তন, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমাদের এই মানটা যদি আমরা ফারেনহাইট স্কেলে নিয়ে যেতে চাই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন সমান 1 ডিগ্রি কত ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন, সেটা যদি জানা থাকে তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো এখন আমাদের জানার বিষয় যে তাপমাত্রা পরিমাপ করার বিভিন্ন স্কেল আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, রয়মার স্কেল। তো সেখানে আমাদের জানতে হবে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ পরিবর্তন সমান ফারেনহাইটে কত ডিগ্রি পরিবর্তন। তো সেই বিষয়টা একটু তোমাদের জানিয়ে দিচ্ছি, খেয়াল করো। কারণ সেলসিয়াস স্কেলের 100 ঘর অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস সমান ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা সেখান থেকে সূত্র জানি, কি সূত্র জানি? যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন সমান 9/5। 9/5 এটা ভাগ করলে 1.8 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন সেটা চলে যাচ্ছে ফারেনহাইট স্কেলে প্রায় 2, 9/5 মানে 1.8। রাউন্ড ফিগারে 2, কিন্তু আমরা রাউন্ড ফিগার নেব না, 1.8 নিয়েই ব্যবহার করব। এটাকে হবে 1.8 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। তাহলে এখানে তাপমাত্রাটা কিন্তু চেঞ্জ। কেন না? আমরা সূত্রে এটা ডেল্টা টি, নিচে তাপমাত্রার পরিবর্তন, এখানে কত? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কত ফারেনহাইট পরিবর্তন? 9/5 ফারেনহাইট পরিবর্তন। সুতরাং আমরা এখানে 12 × 10⁻⁶ বাই 9/5 ডিগ্রি ফারেনহাইট। ব্যাস, আমরা মান পেয়ে গেলাম। 5টা উপরে উঠে যাবে, এটা কাটাকুটি করে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তো আমরা রাখবো। তাহলে এখানে উত্তরটা এই হয়ে যাচ্ছে। মেন বিষয় এখানে তাপমাত্রার পরিবর্তন। অবশ্যই এই সূত্র ইউজ করতে হবে। তোমরা যে সূত্র ক্লাস 8-এ শিখেছো সেটা ব্যবহার করবে না, ওটা সূত্র এখানে প্রযোজ্য হবে না। c/5 1 - 32/9 এই সূত্র কিন্তু এখানে প্রয়োগ হবে না।
খেয়াল করবে এই সূত্র মানে যে কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সি, সেই তাপমাত্রা ফারেনহাইট স্কেলে যদি এফ হয় তখন এই সূত্র প্রযোজ্য হয়। চেঞ্জের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয় না। তোমরা ক্লাস 8-এ যে সূত্রটা শিখছো এই সূত্র কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না। সুতরাং এখানে চেঞ্জের সূত্র 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ 9.5 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ, এই সূত্র এখানে ব্যবহার করতে হবে। খেয়াল রাখবে। আসছে এখানে ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো ছোট ছোট অঙ্ক হলেও অনেক ছাত্রছাত্রীরা প্রায় ভুল করতে দেখা যায়, খেয়াল করবে। তাহলে আমরা শিখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার আসছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, কঠিন পদার্থে ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আর আমাদের খুব একটা সময় প্রয়োজন হবে না, কারণ আমরা ইতিমধ্যে শিখে নিয়েছি আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্যের প্রসারণ বা প্রাথমিক দৈর্ঘ্য ইনটু তাপমাত্রা প্রসারণ বা তাপমাত্রার বৃদ্ধি। সূত্র আমাদের আসছে দৈর্ঘ্যের বৃদ্ধি সমান প্রাথমিক দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনটু তাপমাত্রা পরিবর্তন। ঠিক অনুরূপ সূত্র আসবে আমাদের ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে। ধরো S1 একটা ক্ষেত্র নেওয়া হলো, তাপমাত্রা কত T1, সমভাবে এটাকে যদি তাপ দিই, পাতলা একটা ধাতুর পাত নেওয়া হলো, পাতলা একটা ধাতব পাত নেওয়া হলো যার ক্ষেত্রফল S1, তাপ দিয়ে তাপমাত্রা বাড়ানো হলো, তাপ দেওয়া হলো, এটা ঘরের তাপমাত্রা নেওয়া হয়েছে T1, এটাকে তাপ দিয়ে দ্বিতীয় অবস্থায় গিয়ে ক্ষেত্রফলটা আরো বেড়ে গেল, বর্ধিত ক্ষেত্রফল হচ্ছে S2, তাপমাত্রা তখন কত T2। তাহলে এখানেও একই রকম হবে, ক্ষেত্রের বৃদ্ধি ডেল্টা S, ক্ষেত্রের বৃদ্ধি কত হবে S2 মাইনাস S1, তাপমাত্রার বৃদ্ধি ডেল্টা T, তাপমাত্রার বৃদ্ধি T2 মাইনাস T1, T2 মাইনাস T1। প্রাথমিক ক্ষেত্রফল কত S1। তাহলে এখানেও আমরা সূত্র পেয়ে যাব, ঠিক যেমন ভাবে ঐকিক নিয়মের আগে সূত্র করেছি তেমন ভাবেই আমরা সূত্র পেয়ে যাব। ক্ষেত্রের প্রসারণ সমান প্রাথমিক ক্ষেত্র ইনটু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইনটু উষ্ণতা বৃদ্ধি। ঠিক ঐকিক নিয়মে আমরা এই সূত্র আবার পেয়ে যাব। প্রাথমিক ক্ষেত্রটাকে এখানে আমরা S যদি ধরি, ক্ষেত্রের প্রসারণ ডেল্টা S, তাপমাত্রার বৃদ্ধি ডেল্টা T, প্রাথমিক ক্ষেত্র S, ধাতব পাতের প্রাথমিক ক্ষেত্রফল S, আর এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওখানে যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এসছে, এখানে আসবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক ঐকিক নিয়মে আগের মতো তোমরা এটা তৈরি করতে পারবে। সূত্রটা ডেল্টা S সমান S ইন্টু বিটাটা কি, বিটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইন্টু ডেল্টা। তাহলে লক্ষ্য করো অনুরূপ সংখ্যা আবার আসবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্রের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল, ক্ষেত্রের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতার বৃদ্ধি। অনুরূপ প্রশ্ন আবার চলে আসছে, অনুরূপ রাশিমালাটা ডিডাকশন করে আবার আমরা এটা পেতে পারি। তাহলে এখান থেকে S এর মান 1 এবং তাপমাত্রার বৃদ্ধি যদি 1 করি, তাহলে লক্ষ্য করো ক্ষেত্রের প্রসারণ সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ একক প্রাথমিক ক্ষেত্রফলের কোনো ধাতব পদার্থের পাতে, একক প্রাথমিক ক্ষেত্রফলের কোনো ধাতব পাতে S = 1, ডেল্টা T = 1, মানে উষ্ণতার বৃদ্ধি 1। একক প্রাথমিক ক্ষেত্রফলের কোনো ধাতব পাতে একক তাপমাত্রা বৃদ্ধিতে
কতটা তার ক্ষেত্র প্রসারণ হয় সেটাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে একক প্রাথমিক ক্ষেত্রফলের কোনো ধাতব পাতের একক উষ্ণতা বৃদ্ধিতে তার ক্ষেত্রের যতটা বৃদ্ধি হয় সেটাই তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে অনুরূপভাবে আমরা বিটার সংজ্ঞাও পেয়ে যাচ্ছি, মানে আলফার সংজ্ঞা ঠিক যেমনভাবে পেলাম বিটার সংজ্ঞাও আমরা তেমনভাবে পাবো। আবার গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক একই রকমভাবে আমরা পাবো। আয়তনের বৃদ্ধি সমান প্রাথমিক আয়তন ইন্টু আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা গামা ইন্টু তাপমাত্রার বৃদ্ধি, এটাকে বলছি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আবার আমরা পাবো আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা একইভাবে আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইনটু তাপমাত্রা। এখানে v = 1, প্রাথমিক আয়তন 1 এবং তাপমাত্রার বৃদ্ধি যদি 1 করি তাহলে আয়তনের বৃদ্ধিই হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ একক প্রাথমিক আয়তনের কোনো ধাতব পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তনের কতটা বৃদ্ধি হচ্ছে তাকেই বলা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ঠিক যেমনভাবে আমরা বার করেছিলাম প্রত্যেকটা ঠিক তেমনভাবে তোমরা করার চেষ্টা করবে এবং সূত্রগুলো এই ফর্মে লিখলে সব একই রকম। ডেল্টা এল সমান এল আলফা ডেল্টা টি, ডেল্টা এস এস বিটা ডেল্টা টি, ডেল্টা ভি ভি গামা ডেল্টা টি। গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে কঠিন পদার্থের ত্রিমুখী প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। আচ্ছা, আমাদের সিলেবাসে এই যে কঠিন পদার্থের ত্রিমুখী প্রসারণ গুণাঙ্ক আমরা পাচ্ছি, এই ত্রিমুখী প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠাটা আমাদের নেই, কিন্তু সম্পর্কটা জানার প্রয়োজন। সেই সম্পর্কটা আমরা মনে রাখব। কেমন সম্পর্ক সেটা আমরা ক্লাস 11-এ যখন আবার সায়েন্স নিয়ে তোমরা পড়বে সেখানে প্রমাণটা পাবে। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তাহলে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা আমাদের প্রতিষ্ঠা করা আমাদের পাঠ্যসূচির বহির্ভূত, ওই জন্য আমি করছি না, কিন্তু সম্পর্কটা মনে রাখতে হবে। দেখো এখানে যদি এই দুটো আমরা তুলে নিই, আলফা সমান গামা বাই 3, তাহলে এখান থেকে কণাকণি গুণ করলে গামা সমান 3 আলফা। অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে 3 গুণ করলে হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, কঠিনের তুলনায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক খুব কম, সত্য না মিথ্যা? প্রসারণ গুণাঙ্ক, যদিও আমরা এখনো গ্যাসটা পড়িনি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কম না বেশি আমরা আসছি একটু বাদে। টাইম আছে, তাহলে আমরা লক্ষ্য করো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এখানে আমরা সম্পর্কটা মনে রাখবো। আচ্ছা, ঠিক অনুরূপ বিষয়টা আমাদের কঠিন পদার্থে যেমন এসছে তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও তেমন আসবে, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তরল ও গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে স্যার কীভাবে করব? তরল পদার্থের ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ পাবো, তরলের প্রকৃত আয়তন প্রসারণটা পাবো। গ্যাসের ক্ষেত্রে আমার একটু আলাদা হবে, সেটা আলোচ্য বিষয়। আমরা তরলটা একটু আলোচনা করছি 5 মিনিট। চ্যাপ্টারটা বেশ বড় আছে। তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে
আমরা দেখব যে তরল পদার্থকে যখন পাত্রে নিয়ে তাপ দেওয়া হবে, তরল পদার্থকে তো শূন্যে রেখে তাপ দেওয়া যায় না, অবশ্যই একটা পাত্রে নিতে হবে। তো তরল পদার্থকে নিয়ে যখন আমরা তাপ দেবো, তখন আগে পাত্র যে ধাতব পদার্থ বা কাচের যদি তৈরি হয়, সেই পদার্থ আগে তাপটা শোষণ করে তার প্রসারণটা করবে, তারপরে তাপটা সঞ্চালিত হয়ে তরলে যাবে, তরল প্রসারিত হবে। তো এই জন্য আমরা পাত্রকে শূন্যে রেখে তাপ দেয়, তরলকে শূন্য রেখে তাপ দেওয়া যায় না, কোনো পাত্রে রাখতে হয়। সেই জন্য তরলের প্রসারণে আমাদের এখানে পাত্রের প্রসারণও যোগ হবে। সেই বিষয়টাকে একটা খুব সরল পরীক্ষা দ্বারা আমরা দেখাতে পারি। হ্যাঁ, আচ্ছা, তরল পদার্থ একটা পাত্রে তরল পদার্থ নেওয়া হলো, একটা পাত্রে তরল পদার্থ নেওয়া হলো, তরল পদার্থ নিয়ে যখন তাপ দেওয়া হবে, তখন পাত্রে একটা সরু নল প্রবেশ করানো হলো, এটা সিপির মধ্যে দিয়ে একটা সরু কাঁচনল প্রবেশ করানো হলো। কাঁচনল প্রবেশ করিয়ে জলে সরু কাঁচনল প্রবেশ করালে জলটা কিছুটা উপরে উঠবে। এখানে রঙিন জল নেওয়া হবে, নিলে ও দাগ, এখানে পাত্রে ও দাগ পর্যন্ত তরলটা উঠবে। এবার যেই তাপ দেবো, তাহলে সরু নলে পাত্রে তরল নিয়ে সরু নল প্রবেশ করালে সিপির মধ্যে দিয়ে সরু নলে কিন্তু তরল উঠে যাবে কিছুটা, সরু নলের মধ্যে দিয়ে তরলের কিছুটা উপরে উঠে যায়। এর কারণ ওই নলের কৌশিকতা, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা শুধু জেনে নেব যে পাত্রে সরু নল দিয়ে প্রবেশ করিয়ে রাখলে যে তরল কিছুটা সরু নল দিয়ে উপরে উঠবে। এখন এবার যদি তাপ দিই, তাহলে সাধারণভাবে এই পাত্র কঠিন পদার্থের সাধারণভাবে আমরা দেখব, খালি চোখে দেখব যে তরল কিছু সময় পরে, অর্থাৎ 15 মিনিট তাপ দেওয়ার পরে দেখা যাবে তরলটা অনেকটা উপরে উঠে গেছে। এই তরলটা নলে এতটা উপরে উঠে গেছে, মানে এতটা তরলের লেভেল এখান থেকে এখানে, ও থেকে এ পর্যন্ত উঠে গেছে। এটা খালি চোখে আমরা এটা দেখতে পাবো যে ও থেকে এ পর্যন্ত উঠছে, কিন্তু এটা ঠিক নয়। কেন ঠিক নয়? প্রথমে তাপ দিলে তরলের পাত্রের একটু প্রসারণ হবে, পাত্র কি হবে, একটু প্রসারিত হবে। পাত্র যেই প্রসারিত হবে, তরলের লেভেল ও থেকে নিচে নেমে আসে, ও থেকে অল্প একটু নিচে নেমে আসে। এই যে নিচে নেমে আসা অংশের আয়তন, এই সরু নল দিয়ে পাত্র যে নিচে নেমে আসছে তরলটা, এই যে নেমে আসছে এতটা অংশের তরলের আয়তন, মানে পাত্রের প্রসারণের সময় এই পাত্রটা কঠিন পদার্থের প্রসারণ খুব কম, কঠিন পদার্থের প্রসারণ খুব কম। সেই জন্য এটা আমরা সাধারণত খালি চোখে দেখতে পাবো না। আমাদের মনে হবে যে লেভেল ও থেকে এ পর্যন্ত উঠে গেছে। তো ও এ চোঙের এখানে সরু চোঙের যে প্রস্থ বরাবর কাটলে যে ক্ষেত্রফল হয়, সেই ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে আলফা ইন্টু ওবি ইন্টু আলফা, এই পরিমাণ আয়তন। চোঙের আয়তনের আগে আছে, চোঙের আয়তনের ফর্মুলা তোমরা জানো, পরিমিতিতে আছে। চোঙের এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, চোঙের আয়তন, অর্থাৎ ওবি অংশের আয়তন ওবি ইন্টু এ, আলফা নয় এ। ক্ষেত্রফলটা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি আমি এ ধরি, তাহলে ওবি ইন্টু এ, অর্থাৎ যতটা এখানে প্রসারিত হবে সেই পরিমাণ তরলটা এখানে নেমে যাবে। ওবি অংশের আয়তনের সমায়তন তরল নেমে যাবে, ওটা পাত্রের প্রসারণ। আর তারপরে যখন তাপ দেওয়া হবে, তাপটা সঞ্চালিত হয়ে জলের মধ্যে, অর্থাৎ তরলের মধ্যে যদি চলে যায়, তখন তরলটা আবার প্রসারিত হয়ে বি থেকে এ পর্যন্ত উঠে যাবে। তো এখানে ওবি অংশের প্রসারণ, এটা পাত্রের প্রসারণ, আর ও এ অংশ প্রসারণ, এটা চোখে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি বলে এটাকে আমরা বলবো আপাত প্রসারণ। অ্যাকচুয়াল অর্থাৎ প্রকৃত তরলের প্রসারণ কত? বিএ তরলের
তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ হলো বিএ। তাহলে আমরা এখানে এই চিত্র থেকে পরিষ্কার বুঝতে পারছি এবি সমান ওএ প্লাস ওবি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ, এখানে প্রস্থের সাথে ক্ষেত্রফল গুণ করলে আয়তন পেয়ে যাব। কারণ চোঙের আয়তন, এই যে চোঙের আয়তন, চোঙের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এস ইন্টু উচ্চতা গুণ করলে চোঙের আয়তন পাওয়া যায়। এই আয়তন ভি ইকুয়াল টু এস এইচ, এটা তোমরা জানো, পাই আর স্কয়ার এইচ। এখানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর স্কয়ার এইচ, ভি সমান পাই আর স্কয়ার এইচ। এটা অঙ্কের সূত্র আমরা এখানে ব্যবহার করছি। সুতরাং এটাকে যদি আমরা সব দুই দিকে এস দিয়ে গুণ করি, এখানেও এস চলে আসবে, এখানেও এস চলে আসবে, তাহলে এটা কি হবে? এটা হবে তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ সমান আমাদের সূত্র আসছে কি? ও এ আপাত প্রসারণ প্লাস ওবি কি? ওবি পাত্রের প্রসারণ, তরলের ক্ষেত্রে এই যে পাত্রের প্রসারণটা যোগ হবে, তরলের প্রকৃত প্রসারণটা হবে আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। এটাকে আমরা চিহ্নিত করব গামা, তরলের প্রকৃত প্রসারণ গামা, আপাত প্রসারণ অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড এ, গামা সাফিক্স এ, আর পাত্রের প্রসারণ গামা সাফিক্স জি। অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। তো তরলের ক্ষেত্রে এই হবে, দৈর্ঘ্য বা ক্ষেত্রফল হবে না, এটা আগেই বলেছি। তেমনি গ্যাসের ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ গ্যাসকে উত্তপ্ত করা যায় দুভাবে। আমরা গ্যাসের সূত্র পড়েছি গ্যাসের আচরণে, চাপ স্থির রেখে গ্যাসকে তাপ দিলে আয়তন বাড়বে, আবার আয়তন স্থির রেখে গ্যাসের যদি চাপ দেওয়া হয় আয়তন, গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা হবে, গ্যাসকে উত্তপ্ত করা যায় দুভাবে। এক হচ্ছে চাপ স্থির রেখে যদি তাপ দিই তাহলে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ উত্তপ্ত করা যাচ্ছে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ হবে। আবার যদি আয়তন স্থির রেখে তাপ দিই তাহলে চাপের প্রসারণ হবে, রেনো চাপের সূত্র। এটা গ্যাসের আচরণ চ্যাপ্টারে তোমরা পড়ে থাকবে যে চাপের সূত্র, রেনো চাপের সূত্র এবং চার্লসের সূত্র। তাহলে গ্যাসকে দুভাবে উত্তপ্ত করা যায়, এক হচ্ছে আয়তন স্থির রেখে আর চাপ স্থির রেখে। ওই জন্য গ্যাসের ক্ষেত্রে দুই রকম প্রসারণ আসবে। আমাদের এখানে ডিটেলস আলোচনা নেই, শুধু দুই রকম প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তো আমরা গ্যাসের ক্ষেত্রে সেই আলোচনায় যাব একটু বাদে। সেই জায়গায় আসি তো দিকে মানে আসলে এখানে প্রশ্ন করছে না। হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমরা ধরো গ্যাসের প্রসারণ চাপ স্থির রেখে, ধরো আমরা নিয়েছি চাপ, গ্যাসের মধ্যে চাপ স্থির,
তাহলে গ্যাসের চাপটা কি? গ্যাসের চাপ হলো গ্যাসের অণুগুলো সবসময় গতিশীল এবং ওরা সবসময় নিজেরা ধাক্কা খাচ্ছে এবং পাত্রের দেওয়ালে তারা ধাক্কা দিচ্ছে। ওই একক ক্ষেত্রফলে পাত্রের দেওয়ালে লম্বভাবে ধাক্কা বল, ওটা গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপটা যখন স্থির রাখছি, চাপ স্থির রেখে যখন তাপ দেবো তখন তাপমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে। তাপমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে T1 থেকে T2, অর্থাৎ গ্যাসকে উত্তপ্ত করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি হবে, চাপ স্থির রেখে গ্যাসকে যদি উত্তপ্ত করি তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা যত বাড়ানো হবে আয়তন বাড়বে। স্যার এটা কোথায় পেলেন? চার্লসের সূত্র, V = T। আমরা দেখেছি চার্লস সূত্রের দ্বিতীয় রূপ, যে চাপ স্থির রেখে যদি আমরা তাপ দিই তাহলে আয়তন তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক থাকবে, পরম উষ্ণতা আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক থাকবে। তাহলে এখানে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো। কেমন আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো? আয়তনের প্রসারণ সমান প্রাথমিক আয়তন ইন্টু আয়তন প্রসারণ গুণাঙ্ক চাপ স্থির রেখে ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তাহলে গ্যাসের ক্ষেত্রে একটা নতুন কথা আসছে, শুধু চাপ স্থির রেখে আয়তন প্রসারণ, অর্থাৎ চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা T1 থেকে T2 করার জন্য আমাদের স্টোভ দিয়ে তাপ দিতে হবে। তাপ দিলে তাপমাত্রাটা বেড়ে T1 থেকে T2 তে পৌঁছে যাবে। তাহলে তাপমাত্রার বৃদ্ধিতে আমরা যদি এখানে ডেল্টা T ধরি, তাহলে আমাদের সেই সূত্র আয়তনের বৃদ্ধি প্রাথমিক আয়তন, এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, কিন্তু স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওই জন্য গামা সাফিক্স পি দেওয়া হয়। এই গামা সাফিক্স পি হলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আবার এই ঘটনাটা কিন্তু আবার অন্যরকম হবে যদি আমি আয়তন স্থির রাখি, তাহলে এখানে গামা সাফিক্স VI। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা দেখে নিই। আমাদের ক্লাস 10 এর যে বইয়ের যতটুকু আলোচনা আছে গ্যাসের প্রসারণ সম্পর্কিত, শুধু আছে এখানে সংজ্ঞা এবং এই রাশিমালা থেকে আমরা সংজ্ঞাটা পেয়ে যাব। গামা সাফিক্স পি অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান আয়তনের প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার বৃদ্ধি। তো গ্যাসের ক্ষেত্রে আমাদের এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে। একক প্রাথমিক আয়তনের গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি যেটা বলবো, এই যে উষ্ণতা বৃদ্ধি যদি 1 করি, অর্থাৎ ডেল্টা T সমান 1 আর V সমান 1, তাহলে দেখো আয়তনের বৃদ্ধি সমান আয়তন প্রসারণ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইখানে একটু মনে রাখতে হবে, গ্যাসকে যখন আমরা প্রাথমিক উষ্ণতায় নিচ্ছি, কোন প্রাথমিক উষ্ণতায় গ্যাসকে নেওয়া হচ্ছে, গ্যাসের অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি, সেই জন্য তাপ দিলে প্রসারণ অনেক বেশি হবে কঠিন বা তরলের তুলনায়। তরলের অণুগুলোর আন্তরাণবিক অবকাশ অর্থাৎ অণু থেকে অণুর দূরত্ব একটু কম থাকে, কঠিনে আরও কম। সেই জন্য কঠিনের প্রসারণ অনেক কম, গ্যাসের তরলের প্রসারণ আরেকটু বেশি, গ্যাসের প্রসারণ আরও বেশি। অর্থাৎ আন্তরাণবিক অবকাশ গ্যাসের মধ্যে, অর্থাৎ আণবিক গঠনের মূল আণবিক গঠনের উপর ভিত্তি করে প্রসারণ গুণাঙ্ক কম বেশি হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে গ্যাসের প্রসারণ বেশি হওয়ায় সেই জন্য গ্যাসকে প্রাথমিক উষ্ণতা কোথায় নেব সেটা কিন্তু সংজ্ঞায় উল্লেখ করতে হবে। অর্থাৎ এই যে প্রাথমিক উষ্ণতা T1 নিয়েছি, এটা কোথায় নিচ্ছি, 0 ডিগ্রি না 1 ডিগ্রি, সেই জন্য এটাকে উল্লেখ করতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস নিয়ে চাপ স্থির রেখে যদি 1 ডিগ্রি বাড়ায়, সেক্ষেত্রে প্রসারণ যা হবে, তাপমাত্রা কিন্তু 50 ডিগ্রিতে নিয়ে তাপ দিলে 1 ডিগ্রি বাড়ালে অর্থাৎ 51 ডিগ্রি করলে সেক্ষেত্রে প্রসারণ কিন্তু আলাদা। অর্থাৎ প্রাথমিক উষ্ণতা কোথায় রাখছি, 0-তে রেখে তাপ দিয়ে 1 বাড়ালে প্রসারণ একরকম হবে, 50-এ রেখে তাপ দিয়ে 1 বাড়ালে 51 করলে প্রসারণ আরেক রকম হবে। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব যে প্রাথমিক উষ্ণতা কোথায়।
তো প্রাথমিক উষ্ণতার উল্লেখ রাখতে হবে সংজ্ঞাতে। আজকের আমার সময় শেষ, তো আমি এখান থেকে আবার নেক্সট দিন আলোচনা করব। এই বিষয়টা, এই সংজ্ঞাটা আজকে ইনকমপ্লিট থাকছে। তোমরা সবাই ভালো থাকবে এবং ঘরের বাইরে বার হবে না, হাত মুখ অবশ্যই পরিষ্কার রাখবে। আগামী দিনে ঠিক এখান থেকেও আবার শুরু করব এই আশা রেখে রাখছি এবং সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।